ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অবিহিত হামলায় নতুন করে অন্তত ৬৩ জনের প্রাণহানি ঘটিয়েছে। অনাহারে মৃত্যু ৮। ইউক্রেন স্বাধীনতা দিবস উদযাপনের সময় রাশিয়ার উপর একাধিক ড্রোন হামলা চালিয়েছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন। যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করে রাশিয়ায় হামলা চালানো থেকে ইউক্রেনকে বিরত রাখছে পেন্টাগন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দফতর এ কাজ করছে চুপিসারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট করে বলেছেন, ভারতের নীতিগুলো তার জাতীয় স্বার্থে করা হবে। মে মাসের শেষ থেকে সুদানের দক্ষিণ দারফুর অঞ্চলে কলেরায় কমপক্ষে ১৫৮ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভী বলেছেন, সমাজের ভালো ও সৎ মানুষদের বিএনপির সদস্য করতে হবে, সন্ত্রাসী খুনি চাঁদাবাজদের দলে ঠাঁই নেই। মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় ইউক্রেনের হামলা চুপিসারে ঠেকিয়ে রাখছে পেন্টাগন। যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করে রাশিয়ায় হামলা চালানো থেকে ইউক্রেনকে বিরত রাখছে পেন্টাগন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দফতর এ কাজ করছে চুপিসারে। মার্কিন কয়েকজন কর্মকর্তার বক্তব্যের বরাতে গতকাল শনিবার সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এমনটা বলা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের কারণে মস্কোর হামলার বিরুদ্ধে কিয়েভের প্রতিরক্ষা ব্যবস্থা সীমিত হয়ে পড়েছে। রয়টার্স তাৎক্ষণিকভাবে এই প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ৩ বছর ধরে চলা যুদ্ধ বন্ধ ও শান্তি চুক্তি করতে না পারা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ক্রমাগত জনসমক্ষে হতাশা প্রকাশ করে যাচ্ছেন, তখনই ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনটি প্রকাশ পেল। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৬৩, অনাহারে মৃত্যু ৮। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অবিহিত হামলায় নতুন করে অন্তত ৬৩ জনের প্রাণহানি ঘটিয়েছে। নিহতদের মধ্যে অন্তত ২২ জন ছিলেন মানবিক সহায়তা নিতে আসা সাধারণ মানুষ। একই সঙ্গে অনাহারে আরও ৮ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে 2 শিশু রয়েছে। রোববার ২৪ আগস্ট কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে, শনিবার গাজা জুড়ে একদিনে অন্তত ৬৩ জন নিহত হয়েছেন। একই সঙ্গে ইসরায়েলি সেনারা গাজা সিটির ভিতরে আরও গভীরভাবে প্রবেশ করেছে। শহরটি দখল ও প্রায় ১ মিলিয়ন মানুষকে জোরপূর্বক উৎখাতের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা হচ্ছে। আল জাজিরা অ্যারাবিকের হাতে আসা ফুটেজে দেখা গেছে ইসরায়েলি ট্যাঙ্ক গাজা সিটির আব্রা এলাকায় প্রবেশ করছে। এটি স্থল অভিযানের আরও বিস্তৃত হওয়ার স্পষ্ট ইঙ্গিত বলে মনে করেছেন বিশ্লেষকরা। সাবরার পাশে অবরুদ্ধ জাইতুন পাড়া, যেখানে গত ১ সপ্তাহ ধরে ইসরায়েলি বাহিনী বারবার হামলা চালাচ্ছে। গাজা আল আহলি হাসপাতালের এক সূত্র জানিয়েছে, সাবরায় সর্বশেষ বিমান হামলায় ১ শিশু নিহত হয়েছে। সন্ত্রাসী খুনি চাঁদাবাজদের দলে ঠাঁই নেই জানিয়েছেন রেজভী। কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভী বলেছেন, সমাজের ভালো ও সৎ মানুষদের বিএনপির সদস্য করতে হবে। চাকরিজীবী, পোশাক শ্রমিক সহ যাদের সমাজে সুনাম রয়েছে তাদের দলে নিতে হবে। কোনো চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসীকে দলের সদস্য করা যাবে না। শনিবার ২৩ আগস্ট দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পুর মুক্ত মঞ্চে জেলা বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুহুল কবির স্বাধীনতা দিবসে রাশিয়ায় হামলা, ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন। ইউক্রেনে রবিবার দেশটির স্বাধীনতা দিবস উদযাপনের সময় রাশিয়ার উপর একাধিক ড্রোন
হামলা চালিয়েছে। তবে রুশ সেনারা একটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করলে দেশটির একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড ঘটে। সাম্প্রতিক শান্তি প্রচেষ্টার আশ্বাসমান হওয়ার পটভূমিতে ইউক্রেনের এই হামলায় লাগা আগুন পরবর্তী সময় নিয়ন্ত্রণে আনা হয় বলে কেন্দ্রটির পক্ষ থেকে জানানো হয়েছে। কুরস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এনপিপি পক্ষ থেকে জানানো হয় ড্রোনটি আঘাত আনার সঙ্গে সঙ্গে একটি ডিভাইস বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ড ঘটে। পরে অগ্নি নির্বাপন কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কেন্দ্রটির উৎপাদন ক্ষমতা কমে গেছে। বিদ্যুৎ কেন্দ্রটি তাদের টেলিগ্রাম বার্তায় জানিয়েছে কুরস্ক এনপিপি শিল্প এলাকায় এবং এর আশপাশে বিকরণ পরিস্থিতিতে কোনো পরিবর্তন ঘটেনি, তা স্বাভাবিক পর্যায়ে রয়েছে। রাশিয়ার তেল ইস্যু ভারতের অবস্থান স্পষ্ট করলেন জয়শঙ্কর। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে রাশিয়া থেকে তেল কিনা নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট করে বলেছেন, ভারতের নীতিগুলো তার জাতীয় স্বার্থে করা হবে। শনিবার ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে বক্তৃতা দেওয়ার সময় জয়শঙ্কর এসব কথা বলেন। রাশিয়ার সঙ্গে ভারতের জ্বালানি সম্পর্ককে সমর্থন করে জয়শঙ্কর বলেন, নয়াদিল্লির তেল ক্রয় জাতীয় এবং বিশ্বব্যাপী উভয় স্বার্থে। তিনি জোর দিয়ে বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে অনিশ্চয়তার পর ভারত স্বাধীনভাবে সিদ্ধান্ত নিবে। ভারতে রাশিয়ান তেল কেনার সমঝোতার জবাবে তিনি বলেন, যদি আপনার ভারত থেকে তেল বা পরিশোধিত পণ্য কিনতে সমস্যা হয় তাহলে তা কিনবেন না, কেউ আপনাকে তা কিনতে বাধ্য করে না। তিনি উল্লেখ করেন, ২০২২ সালে তেলের দাম বৃদ্ধির কারণে আন্তর্জাতিক পর্যায়ে গভীর উদ্বেগ ছিল। সেই সময় বলা হয়েছিল, ভারত যদি রাশিয়ার তেল কিনতে চায় তাহলে তাদের কিনতে দিন। মে মাস থেকে সুদানের দারফুর অঞ্চলে কলেরায় ১৫৮ জনের মৃত্যু। মে মাসের শেষ থেকে সুদানের দক্ষিণ দারফুর অঞ্চলে কলেরায় কমপক্ষে ১৫৮ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। সুদানের আধা সামরিক নিয়ন্ত্রিত রাজ্য সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ্দে শনিবার খার্তুম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। রক্ষাকারী সাহায্যের কোনো সুযোগ নেই। গত বছরের মে মাস থেকে আরএসএফ দ্বারা অবরুদ্ধ রয়েছে। জাতিসংঘের সংস্থাগুলোর ভিতরে আটকে থাকা বাকি বেসামরিক নাগরিকদের জন্য ভয়াবহ পরিস্থিতির কথা জানিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুক্রবার জানিয়েছে, মে মাসের শেষের দিকে দক্ষিণ দারফুরে প্রথম কলেরা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর থেকে অঞ্চলের ৫টি রাজ্যে কলেরা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।